ইন্দোরের সকাল বাইরে থেকে যতটা পরিষ্কার দেখায় ভেতরে ততটাই ক্লান্ত থাকে। ডিসেম্বরের হালকা ঠান্ডায় শহর তাড়াতাড়ি জেগে ওঠে, কেউ কাজের জন্য, কেউ বাধ্য হয়ে, আর কেউ শুধু এই জন্য যে তাদের থেমে থাকার অধিকার নেই। এমজি রোড থেকে একটু দূরে বিজয়নগরের দিকে যাওয়া সেই বড় হাসপাতালটিই ছিল এই শহরের স্পন্দন। এখানে প্রতিদিন কারো আশা আসত, আর কারো সবকিছু ভেঙে চুরমার হয়ে বাইরে বেরিয়ে যেত। হাসপাতালের মূল গেটের ঠিক সামনে রাস্তার পাশে প্রতিদিন একটি দুধের ঠেলা বসত। কোনো বোর্ড নেই, কোনো নাম নেই, শুধু একটি পরিষ্কার ঢাকা কন্টেইনার, স্টিলের গ্লাস আর একটি ছোট্ট আগুন, যার ওপর দুধ গরম হতে থাকত। ঠেলার পেছনে দাঁড়ানো মেয়েটিকে সবাই দুধওয়ালি বলে ডাকত। কেউ নাম জিজ্ঞেস করত না, যেন নাম শুধু তাঁদেরই থাকে যাদের হাতে পরিচয় থাকে। সেই মেয়েটির নাম ছিল অদিতি। বয়স প্রায় ২৭, চেহারা সাধারণ, কিন্তু চোখে এমন এক গাম্ভীর্য ছিল যা অনেক কিছু সহ্য করে নেওয়ার পর আসে। সে খুব একটা কথা বলত না, তার গলায় না ছিল কৃত্রিমতা, না কাউকে খুশি করার চেষ্টা। সে শুধু নিজের কাজ করত, একদম সঠিক সময়ে, কারো কাছে কিছু না চেয়ে। সকাল ৭টার আগেই সে ঠেলা লাগিয়ে দিত। ঠান্ডা এত বেশি থাকত যে আঙুলগুলো অবশ হয়েছে। তো স্টিলের গ্লাস ধরার সময় ব্যথা লাগত, কিন্তু অদিতি কখনো অভিযোগ করত না। অভিযোগ করার অভ্যেস তার অনেক আগেই চুকে গিয়েছিল, যখন সে বুঝে নিয়েছিল যে অভিযোগ কেবল তাদেরই শোনা হয় যাদের জীবনে কারো কিছু এসে যায়। সিকিউরিটি গার্ড প্রায়ই তাকে বকা দিত, ঠেলা একটু সরিয়ে লাগাও, রাস্তা আটকাবে না। অদিতি হালকা মাথা নিচু করে ঠেলা দুকদম পেছনে সরিয়ে দিত। সে ঝগড়া করত না, এই শহরে ঝগড়া করার জন্যেও আত্মবিশ্বাস লাগে। ধীরে ধীরে ভিড় বাড়ত, নার্স, ওয়ার্ড বয়, রোগীদের আত্মীয় স্বজন, কিছু মেডিকেল স্টুডেন্ট, সবাই তাড়ার মধ্যে। অনেকে দুধ নেওয়ার সময় তার দিকে তাকাতেও না, যেন সামনে কোনো মানুষ নয়, শুধু একটা হাত আছে। অদিতি প্রতিবার টাকা তুলে ঠিকঠাক রেখে দিত, না রাগ, না প্রতিক্রিয়া। সে নিজেকে ভেতর থেকে সামলাতে শিখে নিয়েছিল। মাঝে মাঝে কোনো ছোট বাচ্চা যে হাসপাতালে ভর্তি, তার মা বাবার সাথে এসেছে, ঠেলার কাছে দাঁড়িয়ে পড়ত। দিদি, আর একটু দাও না। অদিতি চুপচাপ গ্লাস ভরে দিত, আর টাকা নেওয়ার বদলে তার হাতে দুটো বিস্কুট রেখে দিত। এটি দয়া ছিল না, এটি ছিল তার অভ্যেস। হয়তো তার মনে থাকত যে ক্ষুধার অপমান কতটা যন্ত্রণার। ৮:৩০টার দিকে ক্যান্টিন খুলত, কিন্তু সকালের ডিউটির ডাক্তার আর স্টাফরা প্রায়ই ক্যান্টিনে যাওয়ার বদলে অদিতির ঠেলা থেকে দুধ খেয়ে নিতেন। ঠান্ডায় এক গ্লাস গরম দুধ অনেক সময় মানুষকে কয়েক মুহূর্তের স্বস্তি দেয়। তখনই হাসপাতালের ভেতর থেকে সাদা কোট পরা একদল লোক বাইরে আসলেন। চলনে স্থিরতা, চেহারায় ক্লান্তি, আর চোখে সেই দূরত্ব যা প্রতিদিন মৃত্যু আর জীবনের মাঝখানে দাঁড়িয়ে থাকলে আসে। বাকি ডাক্তাররা গল্প করছিলেন, হাসছিলেন, কিন্তু সেই ডাক্তার চুপ ছিলেন। তার নাম ছিল ডক্টর সমীর মাথুর। শহরে তার নাম সম্মানের সাথে নেওয়া হতো। কার্ডিওলজিতে তার বিশাল খ্যাতি ছিল। স্টাফরা তাকে মানত, রোগীরা তার নাম ভগবানের মতো নিত। কিন্তু সমীর ভেতর থেকে ততটা হালকা ছিলেন না যতটা মানুষ মনে করত। তার চেহারার শান্তি কোনো অভ্যেসের মতো ছিল, কোনো ভেঙে যাওয়া অংশকে ঢেকে রাখার অভ্যেস। সমীর আর তার সঙ্গীরা ঠেলার কাছে এসে দুধ নিলেন। একজন জুনিয়র ডাক্তার বলল, ভাইয়া, একটা কাপ, চিনি কম রাখবেন। অদিতি কিছু না বলে দুধ বের করল, গরম করল এবং কাপ এগিয়ে দিল। সে জানত মানুষ তাকে মেয়ে হিসেবে দেখেও দিদি বলে ডাকে না। সমীর কাপটি হাতে নিলেন, ভাপ উঠছিল। কাপটি তোলার সময় তিনি এক মুহূর্ত থামলেন। তার নজর গেল অদিতির হাতের ওপর, পরিশ্রমে খসখসে আঙুলগুলোতে হালকা ফাটা দাগ। তারপর তার নজর গেল অদিতির চোখের দিকে। অদিতির চোখ প্রথমে নিচু ছিল, কিন্তু কাপ এগিয়ে দেওয়ার সময় সে চোখ তুলল, একদম সোজা, স্থির, না হাসি, না নতজানু ভাব। যেন বলতে চাইছে, দুধ দরকার ছিল, নিয়ে নিন, আমার দুর্বলতা খুঁজবেন না। সমীরের কাছে সেই চাহনি অদ্ভুত নয়, বরং সত্য মনে হল। হাসপাতালে তিনি অনেক ধরনের চেহারা দেখেছিলেন, ভয়ে নুয়ে পড়া, আশায় ঝুলে থাকা, টাকার লোভে হাসি মুখে থাকা। কিন্তু অদিতির চোখে কোনো দীনতা ছিল না, ক্লান্তি ছিল, কিন্তু কাকুতি মিনতি ছিল না। সমীর এক চুমুক খেলেন। দুধটি একদম খাঁটি ছিল, পরিষ্কার, ভেজালহীন। তার মুখ থেকে অজান্তেই বেরিয়ে গেল, দুধ খুব পরিষ্কার। অদিতি শুধু বলল, হ্যাঁ,
এটি শুধু একটি সত্য ছিল। জুনিয়র ডাক্তার হাসলেন, আরে স্যার, আপনি এখন দুধের কোয়ালিটিও চেক করতে শুরু করলেন নাকি? সবাই হেসে উঠলেন। সমীর হালকা হাসলেন, কিন্তু তার দৃষ্টি অদিতির ওপরই টিকে থাকল। অদিতি টাকা নিল, না গুনল, না কিছু বলল। তার কাছে প্রতিটি কাপ দুধ মানে সেই দিনের ওষুধ, সেই দিনের রুটি আর সেই দিনের ভাড়া ছিল। যাওয়ার সময় সমীর জিজ্ঞেস করলেন, এখানে রোজ থাকো? হ্যাঁ। কবে থাকে? অদিতি পলক ভেবে বলল, অনেক দিন ধরে। সমীর বুঝে গেলেন, সব জবাব পূর্ণ হয় না, সব যন্ত্রণা সবাইকে দেখানো যায় না। তিনি সেখান থেকে চলে গেলেন, কিন্তু তার ভেতরে কিছু একটা থেমে গেল। অদিতির চোখের সেই স্থির স্পর্শ। একটু পরে গেটে একটি অ্যাম্বুলেন্স আসল। হইচই শুরু হলো। অদিতি ছেলা পেছনে সরাল। তখনই এক বৃদ্ধা মহিলা ঘাবড়ে গিয়ে সেখানেই বসে পড়লেন। শ্বাস দ্রুত, চোখ ভরা আতঙ্ক। মা, জল। অদিতি বিনা দ্বিধায় জল দিল, চেয়ার এগিয়ে দিল, তার পিঠে হাত রাখল। সে কিছু বলল না, শুধু সাথে দাঁড়িয়ে থাকল। একটু দূর থেকে সমীর এসব দেখছিলেন। তার মনে হল, এই মেয়েটি শুধু দুধ বিক্রি করে না, সে নামহীন এক মানবতা বিলি করে। সেই রাতে হাসপাতালের অন্য অংশে সমীর নিজের ঘরে বসেছিলেন। বাইরে শহর জেগেছিল, কিন্তু তার ভেতরে ছিল নিস্তব্ধতা। তার চোখে বারবার সেই দৃশ্যটি ফিরে আসছিল। একটি মেয়ে, একটি ঠেলা আর একটি হাত, যা বিনা প্রশ্নে কাউকে সাহায্য করছে। তিনি নিজেকে জিজ্ঞেস করলেন, আমরা ডাক্তার, চিকিৎসা করি, কিন্তু আমরা কি মানুষও? পরদিন সকালে ইন্দোরের বাতাসে হালকা কুয়াশা ছিল। সূর্য উঠে গিয়েছিল, কিন্তু তার আলো তখনও পুরোপুরি শহরে নামেনি। হাসপাতালের গেটের সামনে সেই একই চাঞ্চল্য। অ্যাম্বুলেন্সের আওয়াজ, গার্ডের বাঁশি, রোগীদের আত্মীয়দের অস্থিরতা। আর সেই সবের মাঝে অদিতি আবার তার দুধের ঠেলা সাজাচ্ছিল। তার কাছে প্রতিটি সকাল একই রকম। পার্থক্য শুধু এতটুকুই যে কোনোদিন টাকা পুরো হতো, কোনোদিন না। আজও সে কন্টেনার খুলল, দুধ ছাঁকল, গ্লাসগুলো লাইন দিয়ে রাখল। হাতে ঠান্ডা বিঁধছিল, কিন্তু চেহারায় সেই একই ধৈর্য। সে জানত, দিন শুরু হওয়ার আগেই যদি চেহারায় ক্লান্তি ফুটে ওঠে, তবে সারা দিন ভারী হয়ে যাবে। হাসপাতালের ভেতরে ডক্টর সমীর নিজের কেবিনে বসে ফাইল দেখছিলেন। রোগীদের রিপোর্ট, ইসিজি, অ্যাঞ্জিওগ্রাফি সবই রোজগার কাজ। কিন্তু আজ তার চোখ বারবার ঘড়ির দিকে চলে যাচ্ছিল, যেন তিনি কোনো সময়ের অপেক্ষা করছেন। তিনি নিজেই বুঝতে পারছিলেন না কার জন্য অপেক্ষা করছেন। গতকালের দৃশ্য বারবার তার চোখের সামনে চলে আসছিল। অদিতির সেই শান্ত চেহারা, সেই স্থির দৃষ্টি আর সেই স্পর্শ, যার মাধ্যমে সে এক অজানা মহিলার ঘাবড়ানো ভাবকে সামলে নিয়েছিল। সমীর তার চেয়ারের পিঠে হেলান দিলেন আর চোখ বন্ধ করলেন। ডক্টর সমীর মাথুরের নাম আজ সম্মানের সাথে নেওয়া হলেও এই নাম খুব সহজ পথে এখানে পৌঁছায়নি। তার শৈশব একটি সাধারণ মধ্যবিত্ত পরিবারে কেটেছিল। বাবা রেলওয়েতে চাকরি করতেন, সৎ, কঠোর আর সীমিত আয়ের মানুষ। মা ঘর সামলাতেন আর ছেলের স্বপ্নগুলোকে চুপচাপ আগলে রাখতেন। সমীর পড়াশোনায় ভালো ছিলেন। তাকে ডাক্তার হতে হয়েছিল কারণ তিনি তার বাবাকে হার্ট অ্যাটাকের সাথে লড়তে দেখেছিলেন, হাসপাতালের লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন, এবং এটাও দেখেছিলেন যে কিভাবে একজন ডাক্তারের একটি কথা পুরো পরিবারকে আশা যোগায়। তিনি মনে মনে ঠিক করে নিয়েছিলেন, তিনি এমন ডাক্তার হবেন যিনি চিকিৎসার সাথে সাথে মানুষকেও বুঝবেন। কিন্তু জীবন তাকে দ্রুত শিখিয়ে দিয়েছিল যে শুধু ডাক্তার হয়ে যাওয়াই যথেষ্ট নয়। মেডিকেল কলেজ, ইন্টার্নশিপ, তারপর চাকরি, এসবের মাঝে সমীর একটি সম্পর্কও কাটিয়েছিলেন। বিয়ে হয়েছিল এক উচ্চশিক্ষিত ও বুদ্ধিমতী মেয়ের সাথে। শুরুটা ঠিকঠাক ছিল, কিন্তু সময়ের সাথে সাথে দুজনের জগৎ আলাদা হয়ে গেল। সমীর হাসপাতালে ডুবে থাকতেন, আর তার স্ত্রী সেই জীবনে হাঁপিয়ে উঠছিলেন যেখানে আবেগের জন্য সময় ছিল না। কথা বলা কমে গেল, অভিযোগ বাড়তে লাগল, আর একদিন খুব শান্তভাবে সেই সম্পর্কটি ভেঙে গেল। ডিভোর্সের পর সমীর নিজেকে পুরোপুরি কাজে ডুবিয়ে দিলেন। তিনি ভেবেছিলেন মানুষ সাথে না থাকলেও কাজ তো থাকবে, কিন্তু ভেতরে যে শূন্যতা তৈরি হয়েছিল তা কাজ দিয়ে ভরল না। প্রতি রাতে বাড়ি ফিরে তিনি খামোখা খাবার খেতেন, টিভি চালাতেন আর ঘুমিয়ে পড়তেন। কেউ অপেক্ষা করত না, কেউ জিজ্ঞেস করত না দিনটি কেমন গেল। সেই জন্যেই হয়তো অদিতি সেই ছোট্ট দৃশ্যটি তাকে এতটা ছুঁয়ে গিয়েছিল। দুপুরের দিকে সমীর ব্রেক পেলেন। বাকি ডাক্তাররা ক্যান্টিনের দিকে গেলেন, কিন্তু তিনি অজান্তেই হাসপাতালের বাইরের দিকে ঘুরে গেলেন। তার পা নিজে থেকেই সেই ঠেলার দিকে এগিয়ে গেল। অদিতি সেই সময় এক নার্সকে দুধ দিচ্ছিল। নার্স হাসি মুখে বলল, দিদি, আজ দুধ বেশি ভালো। অদিতি হালকা মাথা নাড়ল।
সমীর ঠেলার পাশে এসে দাঁড়ালেন। অদিতি তাকে দেখল, চিনে ফেলল। সে না বলেই একটি গ্লাস বের করল, কিন্তু তারপর থেমে গেল। সে কাপ এগিয়ে দিল না। তাকে জিজ্ঞেস করতে হবে। সে শান্ত স্বরে বলল, আজও দুধই? সমীরের তার এই প্রশ্নে এক অন্য ধরনের সমমর্যাদা অনুভব হল। তিনি মাথা নাড়লেন। হ্যাঁ। অদিতি দুধ ঢেলে গ্লাস এগিয়ে দিল। সমীর টাকা বের করতে চাইলে অদিতি হাত তুলে মানা করে দিল। কালকের টাকা বেশি ছিল। সমীর চারদিকে তাকালেন। গুনেছিলে নাকি? অদিতি বলল, অভ্যেস, চোখের দেখায় আন্দাজ পাওয়া যায়। সমীর হাসলেন। এই হাসিটা লোক দেখানো ছিল না, অনেক দিন পর এসেছিল। তিনি টাকা ফেরত রাখলেন। তারপর কিছু মুহূর্ত চুপচাপ দুধ খেতে লাগলেন। চারপাশে অনেক শব্দ ছিল, কিন্তু তাদের মাঝে এক অদ্ভুত শান্তি ছিল। এখানে রোজ দাঁড়িয়ে থাকা কি কঠিন হয় না? সমীর জিজ্ঞেস করলেন। অদিতি আকাশের দিকে এক মুহূর্ত তাকাল। কঠিন তো সবকিছুই হয়, তফাৎ শুধু এতটুকুই যে কিছু কঠিন পথ বেছে নিতে হয়। এই জবাবটি সমীরের ভেতরে কোথাও গিয়ে গেঁথে গেল। তিনি অনুভব করলেন, এই মেয়েটি বইয়ের ভাষায় কথা বলে না, কিন্তু তার কথায় অভিজ্ঞতার গভীরতা আছে। আপনি ডাক্তার? অদিতি হঠাৎ বলল। সমীর একটু অবাক হলেন। হ্যাঁ, হার্টের ডাক্তার, সে যোগ করল। সমীরের ভ্রু হালকা কুঁচকে গেল। কিভাবে বুঝলে? অদিতি বলল, আপনার হাত। আপনি যখন কাপ ধরেন তখন আঙুলগুলো এমনভাবে থেমে থাকে যেন নাড়ি ধরছেন, আর আপনার চোখ রোগীদের মতো এদিক ওদিক তাকায় না। সমীর কিছু মুহূর্ত চুপ থেকে বললেন, তুমি খুব মন দিয়ে দেখো। অদিতি বলল, মন দিতেই হয়, নাহলে মানুষ পিষে দিয়ে চলে যায়। তার এই বাক্যে কোনো অভিযোগ ছিল না, শুধু সত্য ছিল। সমীর অনুভব করলেন, হাসপাতালের ভেতরে তিনি রোজ যাদের চিকিৎসা পড়েন তাদের মধ্যে খুব কম মানুষই আছে যারা বাইরে দাঁড়িয়ে থাকা এই মেয়েটিকে সত্যিই লক্ষ্য করে। তখনই হাসপাতালের ভেতর থেকে ডক্টর আগরওয়াল বের হতে দেখা গেল, হাসপাতালের ডিরেক্টর। তিনি দূর থেকে সমীরকে দেখলেন, আর তারপর অদিতির ঠেলা। তার চেহারায় হালকা অসম্মতি ফুটে উঠল। তিনি কাছে আসলেন। সমীর, তোমার ক্যান্টিনে বসা উচিত, বাইরে এই সব। বাক্যটি অসম্পূর্ণ থেকে গেল, কিন্তু মানিটা বোঝা গেল। সমীর প্রথমবার অনুভব করলেন যে এই অসম্পূর্ণ বাক্যটি কতটা ভারী। এই সব? সমীর শান্ত স্বরে বললেন, স্যার, দুধ ভালো। ডক্টর আগরওয়াল কিছু বললেন না, শুধু অদিতির ওপর একটা নজর দিলেন। এমন এক নজর যাতে মানুষকে কম আর জায়গাটাকে বেশি দেখা হচ্ছিল। তারপর তিনি ভেতরে চলে গেলেন। অদিতি মাথা নিচু করে নিল। সে এই ধরনের চাহনিতে অভ্যস্ত ছিল, কিন্তু সমীরের ভেতরে কিছু একটা মোচড় দিল। তার মনে হলো কেউ যেন কোনো শব্দ ছাড়াই তাকে বলে দিল, তুমি কার সাথে দাঁড়িয়ে আছো সেটা গুরুত্ব রাখে। সেই দিনের পর সমীরের বাইরে আসা রোজকার অভ্যেসে পরিণত হল, কখনো সকালে, কখনো দুপুরে। কথা বেশি হতো না, কিন্তু প্রতিটি কথোপকথনে এমন কিছু থাকত যা দুজনের ভেতরে ধীরে ধীরে জায়গা করে নিচ্ছিল। অদিতি কখনো তার মায়ের কথা বলত, কখনো দুধের দামের কথা। সমীর কখনো রোগীদের ক্লান্তির কথা বলতেন, কখনো শহরের উদাসীনতার। তারা দুজনেই নিজ নিজ জায়গায় দাঁড়িয়েছিলেন, কিন্তু তাদের মাঝখানের দূরত্ব কম ছিল। এক সন্ধ্যায় যখন ঠান্ডা একটু বেশি ছিল, অদিতি ঠেলা গোছাতে শুরু করল। সমীর সেখানেই দাঁড়িয়েছিলেন। জিজ্ঞেস করলেন, বাড়ি কি দূরে? না। সেই রাতে সমীর অনেকক্ষণ ঘুমাতে পারলেন না। তার প্রথমবার মনে হলো কেউ একজন আছে যাকে তিনি কোনো ভূমিকা ছাড়াই দেখছেন, না ডাক্তার, না রোগী, না সমাজের অংশ, শুধু দুজন মানুষ। সেদিন ইন্দোরের সকাল আলাদা কিছু ছিল না। সেই একই ভিড়, সেই একই তাড়া। হাসপাতালের বাইরে গাড়ির লাইন লেগেছিল, ভেতরে ওয়ার্ডে মেশিনের বিপ শব্দ বাজছিল। ডাক্তাররা ফাইল নিয়ে দ্রুত হাঁটছিলেন, নার্সরা তাড়াহুড়োর মধ্যে, ডাক্তারদের হাতে ফাইল, রোগীদের আত্মীয়রা ঘুমে আচ্ছন্ন। সবাই দুধ নিত, টাকা দিত আর এগিয়ে যেত। অদিতি সবাইকে একই নজরে দেখত, না উপরে না নিচে। সে শিখে নিয়েছিল যে নিজেকে ছোট মনে করলে দুনিয়া আরও ছোট করে দেবে। প্রায় 9:30টার দিকে হাসপাতালের ভেতরে একটি মিটিং শেষ হল। সিনিয়র ডাক্তাররা বাইরে আসলেন, সবার আগে ডক্টর আগরওয়াল, তার পেছনে বিভাগীয় প্রধান এবং কিছু জুনিয়র ডাক্তার। আলোচনা চলছিল, নতুন মেশিন, নতুন প্রজেক্ট, হাসপাতালের ইমেজ। শব্দগুলো বড় বড় ছিল। আর সেই দলে একটু দূরে ডক্টর সমীরও ছিলেন। সমীর আজ আলাদা ছিলেন। চেহারায় সেই একই শান্তি, কিন্তু ভেতরে অস্থিরতা। তিনি রাতে ঠিকমতো ঘুমাননি। সকাল থেকেই একটি কথা তার ভেতরে পরিষ্কার ছিল, কিছু কথা আর ভেতরে রাখা যায় না। সেগুলি হয় বলে দিতে হয়, না হলে তা মানুষকে ভেতর থেকে ভেঙে ফেলে। দলটি হাসপাতালের গেটের কাছে থামল। কেউ একজন দুধ খাওয়ার কথা বললেন, কয়েকজন ঠেলার দিকে এগোলেন। অদিতি কাপ বের করল,
দুধ ঢালল। সবকিছুই স্বাভাবিক ছিল, এতটাই স্বাভাবিক যে কারো আন্দাজ ছিল না যে পরের কয়েক মিনিটের মধ্যে এই জায়গাটি কেমন নিস্তব্ধতা ধারণ করবে। সমীর ঠেলার সামনে এসে থামলেন। অদিতি তার দিকে তাকাল। সে দুধ ঢালতে শুরু করল, কিন্তু আজ তার হাত হালকা কেঁপে গেল। সে নিজেও জানে না কেন। হয়তো এই কারণে যে এখন সে সমীরকে শুধু একজন খরিদ্দার মনে করত না, হয়তো এই জন্যে যে প্রথমবার কেউ তাকে দুধওয়ালির চেয়ে বেশি কিছু ভেবেছিল। সমীর কাপ নিলেন। তিনি দুধ খেলেন না, শুধু কাপ ধরে দাঁড়িয়ে থাকলেন। ডক্টর আগরওয়াল কথার ছলে বললেন, সমীর, দেরি হচ্ছে, ওয়ার্ড রাউন্ড আছে। সমীর মাথা নাড়লেন, কিন্তু তার পা সরল না। তিনি সেখানেই দাঁড়িয়ে থাকলেন, ঠেলার সামনে, সবার মাঝে। তিনি এক দীর্ঘশ্বাস নিলেন। স্যার, তিনি বললেন। ডক্টর আগরওয়াল থামলেন, বাকিরাও থামলেন। গলায় চিৎকার ছিল না, কিন্তু এক দৃঢ়তা ছিল। হ্যাঁ? আগরওয়াল জিজ্ঞেস করলেন। সমীর কাপটি নিচে রাখলেন। তার নজর এক মুহূর্তের জন্য অদিতির ওপর গেল। তারপর তিনি ইচ্ছে করে সবার দিকে তাকালেন, যেন তিনি কোনো একজনের সাথে নয়, পুরো হাসপাতালের সাথে কথা বলছেন। আমাকে আপনাদের সবার সামনে একটি কথা বলতে হবে। চারদিকে হালকা অস্বস্তি ছড়িয়ে পড়ল। হাসপাতালের বাইরে এসব কথা হয় না, কথা যা হওয়ার ভেতরে হয়। কেউ একজন ধীর স্বরে বলল, হ্যাঁ সমীর, বলো। অদিতি এখনও বুঝতে পারছে না কি হচ্ছে। তার মনে হলো বাতাস হঠাৎ ভারী হয়ে গেছে। সে অজান্তেই কাপগুলো ঠিকঠাক করতে লাগল। ঘাবড়ে গেলে হাত সবসময় কাজ খুঁজে নেয়। সমীর আবার শ্বাস নিলেন। তিনি থামলেন। আমি অদিতিকে বিয়ে করতে চাই। বাক্যটি ছোট ছিল, কিন্তু তার প্রভাব বিশাল ছিল। কয়েক সেকেন্ডের জন্য কেউ কিছু বলল না। যেন অ্যাম্বুলেন্সের শব্দ, গাড়ির হট্টগোল, মানুষের কথা সব থেমে গেছে। কয়েকজন নার্স হাতে গ্লাস নিয়ে পাথরের মতো দাঁড়িয়ে রইল। একজন জুনিয়র ডাক্তারের হাসি মাঝপথে থেমে গেল। অদিতির মনে হলো কেউ যেন তার কান চেপে ধরেছে। সে নিজের হার্টবিট শুনতে পেল। সে সমীরের দিকে তাকাল। সমীরের চোখ স্থির ছিল, ভয়ার্ত নয়। যেন তিনি এই কথাটির জন্যেই তৈরিই ছিলেন। কি? কেউ একজন ফেসফেস করে বলল। ডক্টর আগরওয়ালের চেহারায় প্রথমে অবাক হওয়ার ভাব আসল, তারপর কঠোরতা। তিনি অদিতির দিকে তাকালেন। ঠেলার পেছনে দাঁড়িয়ে থাকা মেয়েটি, সাদামাটা পোশাক, হাতে দুধের গন্ধ। সমীর, তিনি বললেন, তুমি বুঝতে পারছো তুমি কি বলছো? জি, সমীর বললেন, পুরোপুরি। ফিসফাস বেড়ে গেল। দুধবালির সাথে মজা করছে? এত বড় ডাক্তার আর এই... শব্দগুলো নিচু হলেও অদিতির কানে পরিষ্কার পৌঁছাচ্ছিল। সেই সব শব্দের সাথে পরিচিত ছিল, কিন্তু এভাবে সবার সামনে নয়। তার চেহারা ফ্যাকাশে হয়ে গেল। সে ঠেলাটিকে আঁকড়ে ধরল যেন পড়ে না যায়। তার রাগ হল না, লজ্জা পেল না, শুধু এক রিক্ত অনুভূতি হল, যেন তার পুরো জীবন সবার সামনে হাট খোলা করে দেওয়া হয়েছে। একজন সিনিয়র ডাক্তার হাসতে হাসতে বললেন, ডক্টর সাহেব, আপনার এই চিন্তাটা কি একটু বেশি ফিল্মি হয়ে গেল না? সমীর তার দিকে তাকালেন। আমার এটা ফিল্ম মনে হয় না। ডক্টর আগরওয়াল এগিয়ে আসলেন। এটা হাসপাতাল, তিনি বললেন। এখানে একটা মর্যাদা আছে। আপনি যা বলছেন তা আপনার ব্যক্তিগত ব্যাপার হতে পারে, কিন্তু... কিন্তু কি? সমীর জিজ্ঞেস করলেন। কিন্তু আপনি একজন নামকরা ডাক্তার, আগরওয়াল বললেন, এবং তিনি অদিতির দিকে ইশারা করলেন। আর এসব ঠিক লাগছে না। অদিতির ভেতরে কিছু একটা ভেঙে গেল। এটি প্রথমবার ছিল না যখন কেউ তাকে এমন কথা বলেছে, কিন্তু আজ এই কথাগুলো তার বুকে হাতুড়ির মতো লাগল। সে অনুভব করল সে আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারবে না। সে খুব নিচু স্বরে বলল, ডক্টর সাহেব। সবার নজর তার ওপর টিকে গেল। আপনার এই কথাটি এখানে বলা উচিত হয়নি, অদিতি বলল। তার গলায় কোনো অভিযোগ ছিল না, শুধু ক্লান্তি ছিল। এটি আমার জায়গা নয়। অদিতি, সমীর বলল। না, সেটাকে থামিয়ে দিল। সে মাথা তুলল। তার চোখে না ছিল জল, না ছিল কাকুতি মিনতি। এটি আমার প্রতিদিনের জায়গা, কিন্তু আপনার কথাটি আমার প্রতিদিনের জীবন নয়। নিস্তব্ধতা আরও গভীর হল। অদিতি ঠেলা গোছাতে শুরু করল। তার হাত এখন আর কাঁপছিল না। হয়তো এই জন্যে যে ভেতরে সবকিছু শূন্য হয়ে গিয়েছিল। সে কাপগুলো রাখল, কন্টেইনার ঢাকল, কারো দিকে তাকাল না। সমীরের মনে হল সে সেই মানুষটিকেই আঘাত করে দিলেন যাকে তিনি বাঁচাতে চেয়েছিলেন। তিনি এক কদম এগিয়ে গেলেন। আমি অপমানের জন্য বলিনি, আমি শুধু সত্যিটা বলছিলাম। অদিতি থামল। সে সমীরের দিকে তাকাল, সরাসরি, পরিষ্কার। সত্যি মাঝে মাঝে খুব ভারী হয়ে যায় ডাক্তার, সে বলল, আর তার বোঝা সবাই বইতে পারে না। এই বলে সে ঠেলা টানতে শুরু করল। ভিড় নিজে থেকেই রাস্তা করে দিল, কেউ কিছু বলল না। হয়তো সবাই বুঝে গিয়েছিল এটি কোনো নাটক নয়, এটি দুটি জীবনের সংঘাত ছিল। সমীর সেখানেই দাঁড়িয়ে রইলেন, হাত খালি, ভেতরে প্রশ্নের পাহাড়। হাসপাতালের ভেতর খবর ছড়িয়ে পড়ল।
ডক্টর সামির সবার সামনে ডিরেক্টরের সামনে দুধবালিকে বিয়ের কথা বলেছেন। কেউ হাসল, কেউ রাগ করল, কেউ চুপ থাকল। আর অদিতি সেদিন তাড়াতাড়ি নিজের ঘরে ফিরে আসল। মা জিজ্ঞেস করলেন, আজ তাড়াতাড়ি কেন? অদিতি কিছু বলল না। সে চুপচাপ মায়ের পাশে বসে পড়ল। চোখ শুকনো ছিল, কিন্তু ভেতরে গভীর কিছু বয়ে যাচ্ছিল। ওদিকে হাসপাতালের এক ঘরে সামির একা বসেছিলেন। বাইরে আলোচনা চলছিল, ভেতরে সেই একটাই প্রশ্ন। সেই রাতে অদিতির ঘুম আসল না। ঘরের আলো নেভানো ছিল, কিন্তু অন্ধকার ভেতরে কোথাও অনেক বেশি গভীর ছিল। মা ওষুধের প্রভাবে ঘুমিয়ে পড়েছিলেন, দুর্বল, ক্লান্ত, নির্লিপ্ত। অদিতি চুপচাপ চারপাইয়ের কোণে বসে রইল। বাইরে কোথাও দূর থেকে ট্রেনের শব্দ আসল। ইন্দোরের রাত কখনো পুরোপুরি শান্ত হয় না, কিন্তু সেই রাতে অদিতির ভেতরে এক অদ্ভুত নিস্তব্ধতা ছিল। সারাদিন যা হয়েছে তা বারবার তার চোখের সামনে ফিরে আসছিল। সামিরের সেই বাক্য, মানুষের চাহনি, ফিসফাস, আর তারপর সেই একটি শব্দ। অদিতির জীবন সবসময়ই প্রশ্নের মুখে ছিল, কিন্তু সে কখনো জবাব চাওয়া শেখেনি। সে খুব তাড়াতাড়ি বুঝে গিয়েছিল যে এই দুনিয়ায় কিছু মানুষকে প্রশ্ন করার অধিকারই দেওয়া হয় না। তার শৈশব উজ্জয়িনীর কাছে একটি ছোট্ট জনপদে কেটেছিল। বাবা স্কুলে ক্লার্ক ছিলেন, কম বেতন, কিন্তু সৎ মানুষ। মা ঘর সামলাতেন। অদিতি পড়াশোনায় ভালো ছিল। স্কুলে যখনই কোনো টিচার জিজ্ঞেস করতেন, বড় হয়ে কি হবে, সে কোনো দ্বিধা ছাড়াই বলত, এমন কিছু যাতে মায়ের কষ্ট দূর হয়। কিন্তু স্বপ্নের বয়স কখনো কখনো খুব ছোট হয়। বাবার শরীর হঠাৎ খারাপ হলো। হাসপাতাল, ওষুধ, ধার দেনা, তারপর একদিন সব শেষ হয়ে গেল। বাবা আর নেই। বাড়িতে শোকের চেয়ে ভয় বেশি ছিল। এখন জীবন কিভাবে চলবে? মা কোনো মতে ঘর সামলালেন। আত্মীয়রা আসলেন, দুটো কথা বললেন, সহানুভূতি জানালেন, এবং তারপর নিজের পথে চলে গেলেন। অদিতির পড়াশোনা সেখানেই থেমে গেল। কলেজের স্বপ্ন, বইপত্র, সব ধীরে ধীরে সিন্ধুকে বন্দী হয়ে গেল। কয়েক বছর পর মা অসুস্থ হয়ে পড়লেন। দীর্ঘস্থায়ী রোগ, লাগাতার ওষুধ, খরচ বাড়তে লাগল। অদিতি কাজ শুরু করল, প্রথমে অন্যের বাড়িতে, তারপর একটি ডেয়ারিতে, এবং অবশেষে দুধের ঠেলায়। সেই কাজ লজ্জায় বেছে নেয়নি, দায়িত্ববোধ থেকে বেছে নিয়েছিল। সে কখনো কাউকে বলেনি যে সে গ্র্যাজুয়েশন মাঝপথে ছেড়ে এসেছে। সে কখনো বলেনি যে আজও বই পড়তে তার ভালো লাগে, কারণ এই সমাজে পরিশ্রমের সম্মান কম থাকে। সেই জন্যই যখন সামির সবার সামনে সেই কথাটি বললেন, তখন অদিতির ভেতরে খুশি বদলে ভয় জন্ম নিল। ভয় এই জন্যে নয় যে সে কোনো ডাক্তারকে বিয়ে করতে চায় না। ভয় এই জন্যে যে সে জানত দুনিয়া তাকে সহজে গ্রহণ করবে না। পরের দিন সকালে সে দেরি করে উঠল। মা জিজ্ঞেস করলেন, আজ ঠেলা লাগাবে না? লাগাবো, অদিতি বলল, শুধু একটু দেরিতে। মা তার চোখের দিকে তাকালেন। মা তো মাই হন, মেয়ের খামোশেই পড়ে ফেলেন। কিছু হয়েছে? অদিতি মাথা নাড়িয়ে দিল, কিছু না। মায়ের চোখ ভিজে আসল। যখন কিছু হয় না তখন মানুষ এত চুপ থাকে না। অদিতি কিছু বলল না। সে জানত কথা বলে ফেললে সব ভেঙে চুরমার হয়ে যাবে। সে ঠেলা নিয়ে বেরোল। রাস্তা একই ছিল, কিন্তু পা ভারী ছিল। হাসপাতালের গেট সামনে আসতেই বুক ধড়ফড় করতে লাগল। সে সেই একই জায়গায় ঠেলা লাগাল। কিছু মানুষ থমকে দাঁড়িয়ে দেখতে লাগল, কেউ মুখ ফিরিয়ে নিল, কেউ হাঁ করে তাকিয়ে থাকল। নার্স কবিতা আসল। সে দুধ চাইল না, শুধু দাঁড়িয়ে থাকল। তুমি ঠিক আছো? সে নিচু স্বরে জিজ্ঞেস করল। অদিতি মাথা নাড়ল। যা হয়েছে। কবিতা থেমে গেল। মানুষ তো কথা বলবেই। অদিতি একটি তিতকুটে হাসি দিল। মানুষ তো আগেও কথা বলত। তখনই স্বামীর বাইরে আসলেন। তিনি অদিতিকে দেখলেন, ঠেলার পেছনে সেই একই সাদাসিদে ভাব, সেই একই ক্লান্তি, কিন্তু আজ তার চোখে এক দূরত্ব ছিল। স্বামীর কাছে এসে বললেন, আমি তোমার সাথে কথা বলতে চাই। অদিতি কন্টেইনার বন্ধ করল। এখানে নয়। তাহলে কোথায়? যেখানে মানুষ নেই। বিকেলে হাসপাতালের পেছনের ছোট্ট পার্কিতে তাদের দেখা হলো। শুকনো গাছ, ভাঙা বেঞ্চ, দুজনে কিছুক্ষণ চুপ করে বসে রইলেন। আমি তোমাকে বিপদে ফেলে দিলাম, সামির বললেন। আপনি সত্যি বলেছেন, কিন্তু সত্যি সবসময় মুক্তি দেয় না। আমি ভেবেছিলাম সবার সামনে বললে তুমি সাহস পাবে। অদিতি তার দিকে তাকালো। সাহস নিজের ভেতরে থাকে ডাক্তার, ভিড় সেটি কেড়েও নিতে পারে। কিছুক্ষণ স্তব্ধতার পর অদিতি জিজ্ঞেস করল, আপনি আমাকে পছন্দ করেন? হ্যাঁ, সামির দ্বিধাহীনভাবে বললেন। কেন? এই প্রশ্নটি সহজ ছিল না। সামির বললেন, কারণ তুমি কারো কাছে কিছু চাও না, কারণ তুমি পরিশ্রমকে ছোট মনে করো না, এবং কারণ তুমি মানুষকে তার পথ দিয়ে বিচার করো না। অদিতির চোখ ভিজে আসল, কিন্তু সে কান্না বেছে নিল না। আর আপনি জানেন যে এই পথ বাছলে আপনি কি কি হারাবেন? সব কিছু। তারপর তার গলা কেঁপে গেল। তাহলে কেন? সামির খুব নিচু স্বরে বললেন, কারণ যদি এটা না করি তবে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারব না। অদিতি চোখ বন্ধ করে নিল। মায়ের অসুস্থতা, সমাজের কথা, হাসপাতালের দেয়াল,
ঠেলা সব সামনে ভেসে আসলো। আমার সময় চাই, সে বলল। যতটা লাগে, সমীর বললেন। যাবার সময় অদিতি বলল, যদি আপনি শুধু আমার জন্য দাঁড়ান তবে সেটি যথেষ্ট নয়। আপনাকে আমার সাথে দাঁড়াতে হবে, প্রতিটি চাহনির সামনে, প্রতিটি প্রশ্নের সামনে। আমি তৈরি আছি, সমীর বললেন। সে ফিরে গেল। রাতে মা জিজ্ঞেস করলেন, যদি কেউ তোমাকে আপন করে নিতে চায় তবে কি ভয় লাগবে? অদিতি মায়ের হাত ধরল। ভয় লাগে মা, কারণ আমি সবসময় একা লড়তে শিখেছি। এখন কারো সাথে দাঁড়ানোটা নতুন। মা তার হাত চাপড়ালেন। নতুন ভয় সবসময় খারাপ হয় না। অদিতির চোখ থেকে শব্দহীন অশ্রু ঝরল। ওদিকে সেই শহরে সমীর নিজের ঘরে বসে বুঝছিলেন, এখন এই লড়াই শুধু সমাজের সাথে নয়, এই লড়াই ধৈর্যের সাথে, অপেক্ষার সাথে এবং সেই বিশ্বাসের সাথে যা ভেঙেও যেতে পারে। সেদিন ইন্দোরের সকাল যেন একটু বেশিই নিস্তব্ধ ছিল। হাসপাতালের বাইরে সেই চিরচেনা ভিড়, কিন্তু ভেতরে এক অদ্ভুত উত্তেজনা ভাসছিল। মানুষ কথা কম বলছিল, চোখাচোখি হচ্ছিল বেশি। সবাই জানত আজ কিছু একটা হতে চলেছে। প্রশ্ন শুধু একটাই ছিল, দাম কে মেটাবে? অদিতি ঠেলা লাগাল। কাপগুলো আজ সে আরও গুছিয়ে সাজাল। দুধ ছাকার সময় হাত থামল, কিন্তু কাঁপল না। সে নিজেকে বলল, যা হবে দেখা যাবে। এটিই ছিল তার পুরনো ভরসা। সমীর সেদিন সকালে দেরি করে আসলেন। চেহারায় সেই একই শান্তি ছিল, কিন্তু চোখের নিচে ক্লান্তির রেখা স্পষ্ট বোঝা যাচ্ছিল। হাসপাতালের বাইরে পা রাখতেই তার নজর অদিতির সাথে মিলল। দুজনে কিছু বললেন না, শুধু হালকা মাথা নাড়লেন, যেন একে অপরকে মনে করিয়ে দিচ্ছেন যে তারা একা নন। 10টার দিকে কনফারেন্স হলের দরজা বন্ধ হল। ডক্টর আগারওয়াল, বোর্ডের মেম্বাররা এবং কিছু সিনিয়র ডাক্তার ভেতরে ছিলেন। বাইরে দাঁড়ানো মানুষের শ্বাস যেন বন্ধ হয়ে আসছিল। ডক্টর আগারওয়াল সরাসরি বললেন, আপনি জানেন আপনার সাম্প্রতিক আচরণ হাসপাতালের মর্যাদার পরিপন্থী। সমীর শান্ত স্বরে বললেন, যদি মর্যাদা মানুষের চেয়ে বড় হয় তবে হয়তো। কামরায় চাঞ্চল্য তৈরি হল। এটি এখন আর ব্যক্তিগত বিষয় নয়, একজন মেম্বার বললেন। আমি জনসমক্ষে একজন মানুষের সাথে দাঁড়ানোর কথা বলেছি, সমীর বললেন। যদি এটি অপরাধ হয় তবে আমি অপরাধী। ডাক্তার আগারওয়াল একটি কাগজ এগিয়ে দিলেন। বোর্ডের সিদ্ধান্ত, আপনি হয় আপনার কথা থেকে সরে দাঁড়াবেন, না হলে চাকরি ছাড়তে হবে। সমীর কথাটি পূর্ণ করে দিলেন। কামরায় পিনপতন নীরবতা ছেয়ে গেল। আমি পিছিয়ে যাব না, তিনি বললেন, আর যদি এর দাম আমার চাকরি হয় তবে তাই সই। সিদ্ধান্ত লিখে নেওয়া হলো। কোনো তর্ক হলো না, হয়তো এই জন্য যে কিছু সিদ্ধান্ত যুক্তি দিয়ে নয়, ভয় থেকে নেওয়া হয়। সেই সময় হাসপাতালের গেটে অদিতি ঠেলা গোছাতে শুরু করল। আজ কেউ দুধ চাইল না, মানুষ শুধু দেখতে লাগল। কিছু চাহনি সহানুভূতির ছিল, কিছু উপহাসের। নার্স কবিতা কাছে আসলো এবং তার হাত ধরল। যাই হোক না কেন, সে বলল, তুমি কাউকে আয়না দেখিয়ে দিয়েছ। অদিতি হালকা হাসল। আয়না প্রায়ই ভেঙে ফেলা হয়। তখনই সমীর বাইরে আসলেন। তার হাতে কোনো ফাইল ছিল না, কোনো পরিচয়পত্র ছিল না, শুধু তিনি ছিলেন এক মানুষ হিসেবে। অদিতি তাকে দেখল এবং বুঝে গেল। হয়ে গেল, সে জিজ্ঞেস করল। সমীর মাথা নাড়লেন। হ্যাঁ, দাম পুরোপুরি শোধ। অদিতির বুকটা ধরফর করে উঠল। আমি চাইনি যে আমি চেয়েছিলাম, কারণ যদি আজ না করতাম তবে কাল নিজের চোখে চোখ মেলাতে পারতাম না। আশেপাশে দাঁড়ানো মানুষের মধ্যে ফিসফাস শুরু হলো। চাকরি চলে গেল। কার জন্য? দুধওয়ালির জন্য। অদিতি প্রথমবার ঠেলার পেছন থেকে পা বাইরে রাখল। সে সমীরের পাশে এসে দাঁড়াল, সোজা, শান্ত। আমার জন্য নয়, সে উঁচু গলায় বলল যাতে সবাই শুনতে পায়, নিজের জন্য। ভিড় হঠাৎ চুপ হয়ে গেল। অদিতি বলল, আমি দুধ বিক্রি করি কারণ আমার মা অসুস্থ, কারণ আমার বাবা নেই, এবং কারণ আমি জীবনযুদ্ধে লড়তে জানি। যদি পরিশ্রম লজ্জা হয় তবে এই লজ্জা আমার, আপনাদের নয়। তার গলা কাঁপল না, চোখে জল ছিল কিন্তু তা গড়িয়ে পড়ল না। সমীর তার দিকে তাকালেন গর্ব আর কৃতজ্ঞতা নিয়ে। তারা দুজনে সেখান থেকে চলে গেলেন, কোনো শোরগোল ছাড়া, কোনো জয়ের ঘোষণা ছাড়া, শুধু পাশাপাশি হাঁটতে হাঁটতে। দিন কাটল। খবরটি শহরে ছড়িয়ে পড়ল। কিছু মানুষ সমীরের সমালোচনা করলেন, কিছু মানুষ চুপচাপ প্রশংসা করলেন। একটি ছোট প্রাইভেট ক্লিনিক তাকে কাজ দিল। কম নাম, কম টাকা, কিন্তু বেশি মানবতা। সমীর তা গ্রহণ করে নিলেন। অদিতি ঠেলা ছাড়ল না। সে মায়ের ওষুধপত্র পুরোপুরি শেষ করল। আর এক সন্ধ্যায় সে বলল, আমি তোমাকে বিয়ে করব, কিন্তু নিজের পরিচয় ছাড়ব না। সমীর হাসলেন। আমিও তো তাই চাই। বিয়েটা খুব সাধামাটাভাবে হলো। না কোনো বড় হল, না ভিড়, শুধু কিছু মানুষ, কিছু আশীর্বাদ আর অনেকখানি শান্তি। আজও হাসপাতালের বাইরে মানুষ দুধ খায়।
অদিতি মাঝে মাঝে সেখানে থামে, দেখে, হাসে, আর সমীরও আজও হৃদয়ের ডাক্তার, শুধু এখন মেশিনের চেয়ে মানুষের কথা বেশি শোনেন। যদি এই গল্পটি আপনার হৃদয়ের কোনো কোণ স্পর্শ করে থাকে, আপনার চোখকে সিক্ত করে থাকে, তবে এই ভিডিওটি লাইক অবশ্যই করবেন। এটিকে আপনার সকল বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন, যাতে ভালোবাসা আর মানবতার এই প্রদীপ জ্বলতে থাকে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।